ডিয়ার পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম। আমরা আজকে মেডিকেল সায়েন্সের একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসটা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে নাওএডেজ ইট ইজ ভেরি মাচ কমন, এবং আমরা এই সমস্যাটাতে পড়ি। এবং শুধুমাত্র কার্ডিওলজিস্টদের নয়, বরঞ্চ যারা আমরা জেনারেল প্র্যাকটিস করি এবং যারা মেডিসিন প্র্যাকটিস করি, এই সমস্যাটা আমরা ফেস করতে হয়। বিকজ আপনারা সবাই জানেন যে নাওএডেজ কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্পেশালি ইসকেমিক হার্ট ডিজিজ সবচেয়ে কমন ডিজিজ, এবং ইসকেমিক হার্ট ডিজিজে আমাদের মর্টালিটি এবং মরবিডিটি নাওএডেজ দিস ইজ দ্য টপ মোস্ট কজ। সুতরাং ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে আমরা জানি যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে, আনস্টেবল এনজাইনা হতে পারে, কিন্তু যেই জিনিসটা দিয়ে শুরু, আসলে যেটা বিগিনিং অফ দ্য any ischemic heart disease is the chronic stable angina. আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্রনিক স্টেবল এনজাইনার একটা ম্যানেজমেন্ট যেন আমরা আজকে আমাদের ক্লাসের গোল হবে, যেন আমরা উইল বি এবল টু কনফিডেন্ট এনাফ টু ম্যানেজ এ কেস অফ ক্রনিক স্টেবল এনজাইনা ইন আওয়ার জেনারেল প্র্যাকটিস। সুতরাং আমরা প্রথমে শুরু করে দিচ্ছি যে ক্রনিক স্টেবল এনজাইনার শুরুতেই আমরা একটা জিনিস জেনে ফেলি যে করোনারি আর্টারি ডিজিজ কি, অথবা ইসকেমিক হার্ট ডিজিজ কি। ইসকেমিক হার্ট ডিজিজের আরেকটা নাম হলো করোনারি আর্টারি ডিজিজ, বিকজ ইসকেমিক হার্ট ডিজিজের প্যাথোলজি হয় করোনারি আর্টারি দিয়ে। কি প্যাথোলজি? বেসিক্যালি করোনারি আর্টারিটা কোনো কারণে, যে যতটুকু করোনারি আর্টারি আমরা সবাই জানি, আমাদের হার্টের যে নিজস্ব সার্কুলেশনটা, সেই সার্কুলেশনটাকে বলা হয় করোনারি আর্টারি। এবং কোনো করোনারি আর্টারি, আমরা জানি করোনারি আর্টারি বেসিক্যালি মেইন দুটো, লেফট করোনারি আর্টারি এবং রাইট করোনারি আর্টারি। আলটিমেটলি লেফট করোনারি আর্টারি জাস্ট আফটার টেকিং ইটস অরিজিন, ইটস ডিভাইডেড, দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা লেফট সার্কামফ্লেক্স আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। বেসিক্যালি মেইনলি তিনটা রক্তনালীকে হার্টের মেইন রক্তনালীকে বলা হয়, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি এবং রাইট করোনারি আর্টারি। করোনারি আর্টারিতে যদি কোনো কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস বা অন্যান্য যে কোনো কারণে যদি কোনো করোনারি আর্টারিটা চিকন হয়ে যায়, এবং ওই চিকন হওয়া, ন্যারো হওয়ার কারণে যে ডিস্টাল পার্ট অফ দিস করোনারি আর্টারি, যেই মায়োকার্ডিয়াম গুলোকে সাপ্লাই দিচ্ছে, ওই মায়োকার্ডিয়াম গুলো অক্সিজেন কম পাচ্ছে, এবং আলটিমেটলি অক্সিজেন কম পাওয়ার কারণে ওই মায়োকার্ডিয়াম গুলো ক্রাই করে, কান্না করে। সেই কান্নাটাই মূলত আমরা চেস্ট পেইন বা ক্রনিক স্টেবল এনজাইনা হিসেবে জানি। That means main pathology is the imbalance between the myocardial oxygen supply and demand. যে হার্টের যে ডিমান্ড, আমরা সবাই জানি যে হার্টের ডিমান্ড গুলো বেসিক্যালি তৈরি হয় কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি দ্বারা, পালস রেট দ্বারা, ব্লাড প্রেশার মেইনটেইন দ্বারা, এই জিনিসগুলো দ্বারা কার্ডিয়াক হার্টের ডিমান্ড হয়। এই ডিমান্ড গুলো যখন বেড়ে যায়, বা নর্মাল ডিমান্ডের জন্য যখন হার্টের মায়োকার্ডিয়াম গুলো ব্লাড চায়, অক্সিজেন চায়, যদি কোনো কারণে করোনারি আর্টারিগুলো চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়, তখন মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, এবং দেখেন একটা ইমব্যালেন্স দেখা দেয়। এবং এই করোনারি আর্টারি ডিজিজ গুলোর বিভিন্ন ধরনের হতে পারে, অনেক সময় অ্যাসিমটোমেটিক, পেশেন্ট জানতে পারে না, অ্যানজাইনা, স্টেবল, আনস্টেবল, এমআই, হার্ট ফেলিয়ার, সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, এই ইসকেমিক হার্ট ডিজিজ আন্ডার এই সবগুলো জিনিস পড়বে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই ইসকেমিক হার্ট ডিজিজ অথবা করোনারি আর্টারি ডিজিজের মেইন প্যাথোলজি, দিস ইজ দ্য সুপ্রিম কজ অফ এনি ইসকেমিক হার্ট ডিজিজ অথবা ক্রনিক স্টেবল এনজাইনা ইজ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস অফ দ্য করোনারি আর্টারি, যেটা আমাদের মেইন কনসার্ন। যে অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে যদি আমরা টার্গেট করতে পারি, এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের প্যাথোফিজিওলজিগুলো যদি আমরা টার্গেট করতে পারি, আলটিমেটলি উই ক্যান প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজ, we can prevent the development of chronic stable angina. সুতরাং আমি আজকে ক্রনিক স্টেবল এনজাইনাতে যাওয়ার আগে বেসিক্যালি আমি আলাপ করব কিছু জিনিস নিয়ে, যেটা নিয়ে আলোচনা করলে ক্রনিক স্টেবল এনজাইনার কজ, এটিওলজি, আপনার ইমপ্যাক্ট, কিভাবে ম্যানেজমেন্ট করব, মায়াস অ্যাপ্রোচ, এগুলো সবগুলো চলে আসবে। সুতরাং প্রথমে আমাদের মেইন এরিয়া অফ ইন্টারেস্ট ইজ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস। আপনি একটু ছবিটা দেখেন খেয়াল করে, যে এটা সাপোজ দিস ইজ এ করোনারি আর্টারি, দিস আর রেড ব্লাড সেল ট্রাভার্সিং থ্রু দ্য করোনারি আর্টারি। দেখেন এই রেড ব্লাড সেলের এই করোনারি আর্টারি ওয়ালের দুই মাঝখানে দেখেন কিছু অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস হয়ে বেশ কিছু আমরা কি জমে একটু পরে বলবো। এই দেখেন আলটিমেটলি করোনারি আর্টারি গুলো মাঝখানে চিকন হয়ে গেছে। খেয়াল করে দেখেন এখানে যতগুলো আপনার
রেড ব্লাড সেল যাচ্ছে, আলটিমেটলি রেড ব্লাড সেল মানেই তো অক্সিজেন, আমরা সবাই জানি। আলটিমেটলি দেখেন এখানে রেড ব্লাড সেলে যাওয়ার সংখ্যা কত কমে গেছে। তার মানে কি, এই যে করোনারি আর্টারি ডিজিজ এর ডিস্টাল পার্টে কিন্তু আলটিমেটলি অক্সিজেন সাপ্লাই হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। যদি অক্সিজেন সাপ্লাই হ্যাম্পার্ড হয়, আলটিমেটলি এখানে আপনার মায়োকার্ডিয়ামে ব্লাড সাপ্লাই কম যাবে, অক্সিজেন সাপ্লাই কম যাবে, আলটিমেটলি মায়োকার্ডিয়াম ক্রাই করবে। সেই ক্রাইংটাই আমাদের আলটিমেটলি ক্রনিক স্টেবল এনজাইনা হিসেবে আমরা পেশেন্টরা প্রকাশ পায়। সুতরাং অ্যাথেরোস্ক্লেরোসিসের ইফেক্ট নট অনলি টু দ্য মায়োকার্ডিয়াম বাট ওয়াইড স্প্রেড আমাদের বডিতে। হার্টে এনজাইনা হতে পারে, এমআই হতে পারে, সাডেন ডেথ হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হতে পারে, লিম্বে ক্লোডিকেশন হতে পারে, আপনার মেসেন্টারিতে অ্যাবডোমেনে মেসেন্টারিক আর্টারিয়াল অক্লুশন হতে পারে, মেসেন্টারিক ইসকেমিয়া হতে পারে, অনেক সময় রেনাল ইসকেমিয়া, অনেক কিছু হতে পারে। সুতরাং দিস ইজ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস, দ্য মেইন কনসার্ন অফ এনি ইসকেমিক হার্ট ডিজিজ। আপনারা সবাই জানেন অ্যাথেরোস্ক্লেরোসিস আসলে একটা ইনফ্লামেটরি ডিসঅর্ডার, ইটস এ প্রোগ্রেসিভ ইনফ্লামেটরি ডিসঅর্ডার অফ দ্য আর্টারিয়াল ওয়াল। বেসিক্যালি এখানে অ্যাথেরোমা ডিপোজিশন হয়, অ্যাথেরোমা ডিপোজিশন, এবং এর সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে আনটিল কখন পর্যন্ত, যদি পারফিউশনটা ইম্পেয়ার করে, অথবা থ্রম্বোটিক অক্লুশন হয়, অথবা ডিস্টাল এম্বোলিজম হয়। এই কয়েকটা জিনিস বাদে সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে। এবং বেসিক্যালি এটার ম্যানিফেস্টেশনটা নির্ভর করে সাইট অফ দ্য লিশন, কোথায় লিশনটা আছে। করোনারি আর্টারি হলে ক্রনিক স্টেবল এনজাইনা, সেরেব্রাল আর্টারি হলে আপনার ইসকেমিক অ্যাটাক, পেরিফেরাল আর্টারি হলে আপনার ক্লোডিকেশন হয়। এবং ভালনারেবিলিটি, ওই অর্গানটুকু কতটুকু ভালনারেবল, যেমন ক্লোডিকেশনটা দেখা যায় যে আশেপাশে অনেক একটা প্লেক্সাস অফ আর্টারি থাকে, দেখা যায় অনেক সময় ব্লাড সার্কুলেশন এস্টাবলিশ হতে পারে। বাট করোনারি আর্টারি যদি কোনো কারণে হঠাৎ করে একটা বড় অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়, আলটিমেটলি সেখানে একটা এমআই অথবা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম ডেভেলপ করে। অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রথম দিকে আর্লি অ্যাথেরোস্ক্লেরোসিস, আর হলো অ্যাডভান্স অ্যাথেরোস্ক্লেরোসিস। আমি জাস্ট অনেকগুলো লিখা, আমি জাস্ট মেইন জিনিসগুলো আমি জাস্ট হাইলাইট করে দিয়েছি। প্রথম, একটা আর্টেরিয়াল যে শিয়ার স্ট্রেস আছে, ওই স্ট্রেসটাতে বেসিক্যালি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। এখানে মনোসাইট, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এলডিএল, আমরা যেটাকে খারাপ কোলেস্টেরল বলি, এলডিএল কোলেস্টেরল, সাইটোকাইনস, গ্রোথ ফ্যাক্টর, সবগুলো মিলিত হয়ে আলটিমেটলি একটা স্টেবল অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ গঠন করে। এবং অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণগুলো তো আমরা সবাই জানি, একটু পরে আমরা বলতেছি কারণগুলো কি কি আছে। দেখেন, এটা একটা আর্টারিয়াল ওয়াল ছিল, এটা একটা এন্ডোথেলিয়াম। দেখেন এই এন্ডোথেলিয়ামের মধ্যে প্লেগ, কোর, ফ্যাট ডিপোজিট, ফোম সেল, লিম্ফোসাইট, ফ্যাগোসাইট সবকিছু মিলিয়ে এটা অ্যাথেরোস্ক্লেরোসিস প্লেগ হলো। এবং অনেক সময় দেখা যায় কিছু থ্রম্বাস জমে, দেখেন এই ওয়ালের আর্টারিয়াটা ছিল পুরা এটুক পর্যন্ত, দেখেন একটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আর্টারিয়াল লুমেনটা কত ছোট হয়ে গেছে। এবং আলটিমেটলি এই যে অ্যাথেরোস্ক্লেরোট, আমরা সবাই জানি ব্লাড কখন থ্রম্বাস জমে, কখন ব্লাড ক্লট হয়, যখন সারফেসটা রাফ হয়ে যায়, স্মুথ সারফেস হয়ে যায়, অথবা ব্লাডের এখানে প্রেসার পায়, ব্লাড সার্কুলেশন, আলটিমেটলি দেখেন এখানে থ্রম্বাস গ্রো হচ্ছে। আলটিমেটলি এই ওয়ালের এই জায়গাটা কিন্তু পুরোটা অ্যাথেরোস্ক্লেরোসিস দিয়ে আপনার ভরাট হয়ে গেছে। বিভিন্ন ধরনের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ থাকে, টাইপ 1 টু টাইপ 6 পর্যন্ত। এবং কি রকমের লিশন, দেখেন এখানে নরমাল লিশন, জাস্ট ইন্টিমাল, এখানে একটু ফ্যাটি স্টিক হয়েছে, এটাকে ইন্টারমিডিয়েট লিশন বলে। এবং আলটিমেটলি সবচেয়ে যেখানে থ্রম্বাস, ফোম সেল আর অনেক কিছু মিলে একটা কমপ্লিকেটেড অ্যাথেরোস্ক্লেরোসিসে রূপান্তরিত। এবং কমপ্লিকেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস গুলো যে কোনো একটা কার্ডিয়াক ইভেন্টের জন্য মূলত দায়ী। অ্যাডভান্সড অ্যাথেরোস্ক্লেরোসিস কি? প্রথম দিকে যে ইনিশিয়াল অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা বললাম, যে ইনিশিয়াল অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাডভান্সড অ্যাথেরোস্ক্লেরোসিস হয় কখন, যখন একটা অ্যাথেরোমা বা অ্যাথেরোমেটাস প্লেকের মধ্যে ম্যাক্রোফেজ, স্মুথ মাসল সেল, এখন যেখানে এই যে স্মুথ মাসল সেলগুলো ডিগ্রেডেশন হয়, এবং আলটিমেটলি এখানে ইরোশন, ফিশারিং এবং রাপচার হয়। এবং ইরোশন, ফিচারিং, রাপচার হওয়ার কারণে সারফেসটা রাফ হয়ে যায়, এখানে আরো অনেকগুলো রেড ব্লাড সেল, প্লেটলেট সবগুলো এসে জমা হয়, এবং আলটিমেটলি এখানে টোটালি ওয়ান্স আপন এ টাইম পুরোটা আর্টারি একবারে অক্লুশন হয়ে যায়, কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে যায়, অথবা এম্বোলিজম হতে পারে, অথবা ইসকেমিয়া হতে পারে। দেখেন এখানে একটা, এটা হলো একটা নরমাল ইনিশিয়াল একটা স্টেবল প্লেগ হচ্ছে। দেখেন যখন এই স্টেবল প্লেগটা যখন এখানে ইরোশন হচ্ছে, আলসারেটেড, এই নীল জায়গাটা দিয়ে বোঝাচ্ছি, আলসারেটেড ফাইব্রাস ক্যাপ, যখন ইনিশিয়ালি যখন স্মুথ থাকে, জাস্ট ইনিশিয়াল অ্যাথেরোস্ক্লেরোসিসে কিন্তু এই মানে ব্লাড ক্লট ডেভেলপ করতে পারে না। আপনারা সবাই জানেন ব্লাড ক্লট ডেভেলপমেন্টের অন্যতম একটা কারণ হলো রাফনেস, যদি সারফেসটা রাফ হয়ে যায়। যখন এটা অ্যাডভান্স অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এই সারফেসটা রাফ হয়ে যায়, রাফ হয়ে আলসারেটেড হয়ে যায়। আলসারেটেড হলে কি হয়, আলটিমেটলি এখানে একটা
থ্রম্বাস জন্মে। দেখেন আলটিমেট একটা থ্রম্বাস হলো এবং টোটাল অক্লুশন করে দিচ্ছে, এটা অ্যাডভান্স অ্যাথেরোস্ক্লেরোসিস টোটাল অক্লুশন করে দিচ্ছে। আলটিমেটলি আমাদের বেসিক্যালি অ্যাথেরোস্ক্লেরোসিসটা আমাদের মেইন নিয়ে। অ্যাথেরোস্ক্লেরোসিস রিস্ক ফ্যাক্টর মানে ক্রনিক স্টেবল এনজাইনার রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর গুলো কি কি আছে? কিছু আছে অ্যাবসলিউট রিস্ক ফ্যাক্টর, যেমন এজ। এজ একটা অ্যাবসলিউট রিস্ক ফ্যাক্টর, যে আফটার 50 ইয়ার্স সাধারণত এজ। মেল সেক্স, পুরুষদের যে কোনো বয়সী অ্যাথেরোস্ক্লেরোসিস চান্স বেশি থাকে। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, কারো কারো ফার্স্ট ডিগ্রি, বিশেষ করে বাবা মা ভাই বোন, কারো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি 50 বছরের আগে, 50 বছরের মধ্যে বা অথবা বলা হয় যে ইন কেস অফ ফিমেল 55, মেল 50 বছর আগে যদি কারো কার্ডিয়াক ডেথ বা কার্ডিয়াক ডিজিজ থাকে, তাকে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি মনে রাখতে হবে। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রিটা মনে রাখবেন, মানে ধরেন এটা হলো 30 বছর বয়সে কারো ইসকেমিক হার্ট ডিজিজ, যদি 70 বা 80 বছর বয়সে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, ওইটা কিন্তু আমাদের জন্য ইট ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাট ইফ ইট ইজ লেস দেন 50 ইয়ার্স, সাপোজ কারো বাবার 50 ইয়ার্স এর আগে একটা সাডেন কার্ডিয়াক ডেথ, বাবার একটা এমআই হয়েছে, তার মানে হি অর শি ইজ পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। বাট কারো 90 বছর বয়সে একটা এমআই হয়ে মারা গেছে, বাট দিস ইজ নট দ্য সিগনিফিকেন্ট পজিটিভ হিস্ট্রি, মনে রাখতে হবে কথাটা। আর রিলেটিভ রিস্ক কি আছে? যেমন স্মোকিং, হাইপার টেনশন, এগুলো আমরা সবাই জানি। ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস সবাই জানি যে ডায়াবেটিস মেলাইটাস কে বলা হয় কার্ডিয়াক ইকুইভ্যালেন্ট। মানে বলা হয় যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিস আছে আপনার হার্টের সমস্যা নাই, আর যে সমস্ত পেশেন্টের হার্টের সমস্যা আছে ডায়াবেটিস নাই, তাদেরকে একই কাতারে রাখতে বলা হয়েছে। তার মানে কি ডায়াবেটিস মেলাইটাস থাকাই মানে সাম সর্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজ। ফিজিক্যাল ইনএক্টিভিটি যদি পেশেন্ট থাকে, ওবেসিটি, যারা অ্যালকোহল খায়, আদার ডায়েটারি ফ্যাক্টর, যারা ফাস্ট ফুড খায়, আপনারা সবাই জানেন যে এই খাবারগুলো মচমচে খাবার, এগুলো ট্রান্স ফ্যাট খুব বেশি থাকে। ট্রান্স ফ্যাট মানে আপনাদের চিপস, যেগুলো আমরা বার্গার, পিৎজা, যেগুলো মচমচে, এগুলো ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট গুলো আলটিমেটলি আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য খুব মানে ইফেক্ট করে। তারপরে আপনার যাদের ডিসলিপিডেমিয়া আছে, এলডিএল কোলেস্টেরল বেশি, টিজি বেশি, এইচডিএল কম, তাদের ক্ষেত্রে রিস্ক থাকে। পার্সোনালিটি, যারা টাইপ এ পার্সোনালিটি, সবসময় কম্পিটিটিভ, সবসময় একটা উদ্বিগ্নতার মধ্যে থাকে, তাদের হতে পারে। সোশ্যাল ডিপ্রাইভেশন, যারা সোশ্যালি কম মিশে, তাদের কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস চান্স বেশি থাকে। সাবসিকুয়েন্টলি ডেভেলপমেন্ট অফ ক্রনিক স্টেবল এনজাইনার চান্স বেশি থাকে। এজ এন্ড সেক্স, এজ এন্ড সেক্স বলতে বোঝাচ্ছে যারা প্রিমেনোপোজাল ওমেনদের কিন্তু কম থাকে, যে ইসকেমিক হার্ট ডিজিজ এবং অ্যাথেরোস্ক্লেরোসিস কম থাকে। বাট আফটার মেনোপোজ মেল ফিমেলের রেশিও কিন্তু সমান সমান হয়ে যায়। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি সম্বন্ধে আমি অলরেডি বলে ফেলেছি, আমি আর যাচ্ছি না। স্মোকিং, স্মোকিংটা একটা স্ট্রং ফ্যাক্টর। আমরা আমরা অনেক পেশেন্ট পাই কার্ডিওলজিস্টে যে কোনো রিস্ক ফ্যাক্টর নাই, জাস্ট হি ওর শি ওয়াজ স্মোকার, এবং এই স্মোকিং এর কারণে আমরা ইট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর, মনে রাখতে হবে। হাইপার টেনশন থাকলে কি হয়? হাইপার টেনশনে আর যে শিয়ার স্ট্রেসটা বেড়ে যায় ব্লাড ভেসেলের মধ্যে, অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয়। অলরেডি বলা হয়েছে হাইপার কোলেস্টেরোলিয়া, এলডিএল কোলেস্টেরল যাদের বেশি থাকে। ডায়াবেটিস মেলাইটাস, একটু আগে অলরেডি আপনাদেরকে বলে ফেলেছি যে ডায়াবেটিস মেলাইটাস ইজ দ্য কার্ডিয়াক ইকুইভ্যালেন্ট। মানে ডায়াবেটিস থাকা মানেই, বিকজ আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস তো একদিনে ডেভেলপ করে না। ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস টেক্স লং কোর্স। এই লং কোর্সের মাঝেই কার্ডিয়াক অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়, অনেক সময় ক্রনিক স্টেবল এনজাইনা পেশেন্ট। কিন্তু মনে রাখতে হবে ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু অনেক সময় আমরা ব্যথা বুঝতে পারি না। দেখা যায় যে পেশেন্ট ব্যথা বলে না, অনেক সময় নিয়ে আসে আপনার যে এটাকে বলা হয় এনজাইনা ইকুইভ্যালেন্ট। ওইটা বলে যে ডায়াবেটিস মেলাইটাস হলো কার্ডিয়াক ইকুইভ্যালেন্ট, এবং ডায়াবেটিস মেলাইটাসের যেই আপনার যে ইয়াটা হয়, এই যে আপনার সিমটম হয়, এটাকে বলা হয় এনজাইনা ইকুইভ্যালেন্ট। এনজাইনা ইকুইভ্যালেন্ট মানে কি? তাদের অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্ট এনজাইনাতে বলে কি, একটু পরে আমি আসছি, যে হাঁটতে গেলে, সিঁড়ি বাইতে গেলে আমার একটু বুকে চাপ চাপ লাগে। অনেক সময় ডায়াবেটিসের পেশেন্ট বুকে চাপ বলে না, বলে যে আমার হাঁপিয়ে যাই, যে একটু হাঁটলো, ভারী কাজ করলো, সিঁড়ি বাইলো, বলে যে আমার বুকটা কেমন যেন হাঁপাই যায়। ইফোর্ট ইনটলারেন্স, তার ইফোর্ট কমে যায়। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কিছু হিমোস্ট্যাটিক ফ্যাক্টর থাকে, যেমন প্লেটলেট অ্যাক্টিভেশন, যাদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকে, তাদেরও ক্ষেত্রেও অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয়, আলটিমেটলি ক্রনিক স্টেবল এনজাইনা বেশি হয়। ফিজিক্যাল ইনএক্টিভিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। ওবেসিটি সবাই জানি, এখন আমাদের ট্রেন্ড অফ ওবেসিটি, আমরা কিছু বাচ্চাদের এই কিছু এমনকি চিলড্রেনের ওবেসিটি, এবং আপনার অবাক হয়ে যাবেন যে জাস্ট আমরা মাঝে মাঝে 19 বছর 20 বছরের পেশেন্টকে এনজিওগ্রাম করে দেখি যে আমরা সবগুলো রক্তনালী আলটিমেটলি ব্লক হয়ে গেছে এবং ডিজিজ হয়ে গেছে। সুতরাং এখন কিন্তু বাচ্চারাও কিন্তু মুক্ত না, বাট বিকজ অল দ্য চিলড্রেনস দে চুজ দ্য স্যাডেন্টারি লাইফস্টাইল। আমাদের বাচ্চারা এখন বাইরে খেলাধুলা করে না,
আমাদের বাচ্চারা এখন বাসায় মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে বসে থাকে, আউটডোর অ্যাক্টিভিটি নাই বললে চলে। জাস্ট আফটার করোনার পর তো আরো বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। স্কুল নাই, কলেজ নাই, স্কুল কলেজ আগে হাঁটাহাঁটি করতেন, বাসায় বসে আছে, জাস্ট আপনার খাবার খাচ্ছে। এখন তো খাবার রেস্টুরেন্টে যেতে হয় না, ফুড পান্ডা, উবার ইটস, পাঠাও, উঠাও, অনেক খাবারের আপনার ইয়া চলে আসছে, যেগুলো জাস্ট বাসায় যে, এবং মানুষ কিন্তু এখন আর নর্মাল খাবার মানে দেশি খাবার খাচ্ছে না, জাস্ট বার্গার, পিৎজা, আপনার শর্মা এগুলি খাচ্ছে, এবং আলটিমেটলি আমাদের অবেস হচ্ছে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস বেড়ে যাচ্ছে। বাট দিস আর দি ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস, যে নাওএডেজ দ্য ডেভেলপমেন্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজ ইজ মোর। অ্যালকোহল একটা অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাজ ওয়েল এজ ক্রনিক স্টেবল এনজাইনা। আমরা সাধারণত ফ্রুটস, ভেজিটেবল, আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড কম খাই, কম খাওয়ার কারণে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। পার্সোনালিটি, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে টাইপ এ পার্সোনালিটি যারা কম্পিটিটিভ, অল্পতে সন্তুষ্ট না, খুব বেশি চায়, মানে সবসময় অস্থির থাকে, তাদের কিন্তু আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয় এবং আলটিমেটলি ক্রনিক স্টেবল। সোশ্যাল ডেপ্রাইভেশন অলরেডি আপনাদেরকে আমি বলে দিছি। আমরা প্রিভেন্ট করতে পারবো কিভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস, এবং আলটিমেটলি আমরা কিভাবে ক্রনিক স্টেবল এনজাইনা প্রিভেন্ট করতে পারবো। এখানে আমরা দুই ধরনের স্ট্র্যাটেজি ইউজ করি। একটা পপুলেশন স্ট্র্যাটেজি, মানে আমরা রিস্ক ফ্যাক্টর গুলো কিভাবে আমরা কমাবো। যেমন যেমন একবারে ওভারঅল পপুলেশন, মানে একটা লম্বা পপুলেশন, যেমন পাবলিক রেস্ট্রিকশন অফ স্মোকিং আমাদের দেশে করা হয়েছিল, বাট কোনো আইন নাই যে রেস্ট্রিকশন অফ অ্যালকোহল, বা অ্যালকোহলের অনেক বেশি ভ্যাট দিয়ে দেবে, তখন দেখা যাবে আমাদের এই একটা বড় পপুলেশনকে আমরা প্রিভেন্ট করতে পারবো। যেমন আমাদের ফাস্ট ফুড গুলোর দাম, আমরা কিন্তু অনেকে বলে যে ফাস্ট ফুড গুলোর দাম বাড়ায় দেওয়ার জন্য, আমাদের দেশে যদিও বাড়া, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফাস্ট ফুডের দাম কম, লোকাল ফুডের দাম বেশি। তো আমাদের দেশে ফাস্ট ফুডের দাম বাড়ানোর পরেও মানুষ ফাস্ট ফুড খাচ্ছে, 7 আপ, কোক, ফান্টা এগুলো বেশি খাচ্ছে। এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস এবং সাবসিকুয়েন্টলি দিস আর দ্য কজেস অফ ক্রনিক স্টেবল এনজাইনা। টার্গেটেড স্ট্র্যাটেজি কি? টার্গেটেড পপুলেশন স্ট্র্যাটেজি হলো আমরা একবার একটা ম্যাস পপুলেশনকে আমরা কন্ট্রোল করব। টার্গেটেড হলো যে হাই রিস্ক ইন্ডিভিজুয়াল গুলো আমরা খুঁজে খুঁজে বের করতে হবে, তাদের যাদের রিস্ক ফ্যাক্টর বেশি আছে তাদেরকে স্কোরিং করতে হবে, এবং তাদেরকে আর্লি প্রাইমারি প্রিভেনশন, আপনারা সবাই জানেন যে প্রিভেনশন দুই ধরনের বেসিক্যালি, অনেক সময় টার্সিয়ারি প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হলো যে রোগ হওয়ার আগে, এমআই হওয়ার আগে, এমআই এর প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি। বাট সেকেন্ডারি প্রিভেনশন হলো এমআই হওয়ার পরে। বাট প্রাইমারি প্রিভেনশন ইজ দি বেস্ট, বিকজ সেকেন্ডারি প্রিভেনশন একটা ডিজিজ হয়ে গেল, তাকে প্রিভেন্ট করে হয়তো বা সাবসিকুয়েন্ট অ্যাটাক গুলো আমরা প্রিভেন্ট করতে পারি, বাট উই ক্যান নট রিডিউস দ্য কমপ্লিকেশন অফ ফার্স্ট অ্যাটাক। সুতরাং আমরা যদি ফার্স্ট অ্যাটাকটা প্রিভেন্ট করতে পারি, দিস ইজ দ্য বেস্ট। সুতরাং এই অ্যাটাক প্রিভেন্ট করার জন্য যে পেশেন্টরা ডায়াবেটিক মেলাইটাস, যে পেশেন্টের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে, যে পেশেন্টের হাইপারটেনশন আছে, তাদেরকে আমরা আনতে পারি, তাদেরকে লাইফস্টাইল, ডায়েট এগুলো সম্বন্ধে কাউন্সেলিং করতে পারি, এবং তাদের প্রপার কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস, প্রপার কন্ট্রোল অফ হাইপারটেনশন, প্রপার কন্ট্রোল অফ ডিসলিপিডিমিয়া, এবং তাদের লাইফস্টাইলটা আমরা ঠিক করে দিতে পারি। দিস আর দ্য টার্গেটেড, যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে টার্গেট করে আমরা স্কুলিং সিস্টেমটা খুব বেশি দরকার নেই। আর সেকেন্ডারি প্রিপারেশন আপনারা সবাই জানেন যে জাস্ট আফটার দ্য ডেভেলপমেন্ট অফ একটা পেশেন্ট ডায়াগনোসড কেস অফ ক্রনিক স্টেবল এনজাইনা, তাকে আমরা সেকেন্ডারি প্রিভেনশন করব। পেশেন্ট ডায়াগনোসড কেস অফ স্ট্রোক, তাকে আমরা ট্রিটমেন্ট দিব টু ডেভেলপ টু রিডিউস দি সাবসিকুয়েন্ট অ্যাটাক, টু রিডিউস দ্য কমপ্লিকেশন অফ স্ট্রোক। একটা পেশেন্ট একটা অ্যাটাক হওয়ার পরে যেটা করি, স্মোকিং সিজেশন, হাইপারটেনশন কন্ট্রোল, হাইপার কোলেস্টেরোলিমিয়া ট্রিটমেন্ট করবো, স্ট্যাটিন থেরাপি দেই, ব্লাড প্রেশার কমাই, অ্যাসপিরিন, বিটা ব্লকার এগুলো দেই। আলটিমেটলি আমরা বিভিন্ন ডিজিজে আমরা আসবো। এখন আমরা আসবো ক্রনিক স্টেবল এনজাইনার মধ্যে যে এনজাইনাটা কি। আমি আপনাদের একটা মনে হয় একটা চেস্ট পেনের উপরে ক্লাস নিয়েছিলাম, তখন বলেছিলাম যে এনজাইনা মানে কি। এনজাইনা মানে চেস্ট পেইন, এবং এনজাইনার পেইনটা কি একটু আগে আমি প্রথম স্লাইডে বলেছি, দিস ইজ দ্য মিসম্যাচ বিটুইন দি মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড সাপ্লাই এবং ডিমান্ড। আসলে এনজাইনাটা আসলে চেস্ট পেইন পেশেন্ট দেখাচ্ছে, তার চেস্ট পেইন, পেইনটা ওটা হেভি, টাইট এবং ওটা গ্রিপিং পেইন, সাধারণত সেন্ট্রাল এবং রেট্রোস্টার্নালি থাকে। এটার মাইল্ড এক হতে পারে, অল্প ব্যথা হতে পারে, এবং এটা থেকে অনেক বড় ব্যথা হতে পারে, এমনকি সোয়েটিং। আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি এনজাইনা অনেক সময়, এনজাইনা যে সবসময় চেস্ট পেইন হিসাবে অ্যাপিয়ার করতে হবে, দিস ইজ নট নেসেসারিলি নিডেড। Sometimes angina can present as breathlessness, angina can present as effort intolerance, তার effort সহ্য করতে পারে না। This is the one of the important manifestation of chronic stable angina. ক্রনিক স্টেবল এনজাইনার পেইনটা কেমন হয়, এটা সাধারণত একটু আগে অলরেডি বলে দিয়েছি। পেইনের
টাইপটা, যেমন পেইনটা হয় সেন্ট্রাল, রেট্রোস্টার্নাল, সাইডটা হবে সেন্ট্রালি পেইন দেখা পাই, বাট অনেক সময় আমরা সাইডেও কিন্তু পেইন পাই। এমনকি অনেক পেশেন্ট পেয়েছি জাস্ট রেডিয়েটিং সাইডে পেইন, যেমন চিফলি রেট্রোস্টার্নাল হতে পারে। এটা রেডিয়েট করতে পারে কোথায়? রেডিয়েট করতে পারে আপনার লেফট শোল্ডারে, লেফট আর্মে, লেফট ফর আর্মে, অনেক সময় লেফট লিটল ফিঙ্গারও রেডিয়েট করে। এদিকে অনেক সময় লেফট রাইট শোল্ডারে অনেক সময় রেডিয়েট করতে পারে, এবং উপরের দিকে দেখেন নেকে রেডিয়েট করতেছে, অনেক সময় অ্যাঙ্গেল অফ দি মাউথে, জতে রেডিয়েট করে, অনেক সময় জতে। এমনও দেখা গেছে পেশেন্টের দাঁতে ব্যথা, সে শুধু দাঁতে জতে ব্যথা, অনেক পেশেন্ট নিয়ে শুধু জতে ব্যথা, তার কোনো কিছু নাই, কোনো কিছু পাচ্ছেন না। আলটিমেটলি আমরা ইভালুয়েশন করতে গিয়ে দেখি যে দি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা। সুতরাং ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা আমাদের ইম্পর্টেন্ট, এবং ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনার পেইনটা আমাদের বুকের মাঝখানে অনেক সময় এমনকি দেখা যায় কিছু কিছু পেশেন্ট টাইটনেস বলতে পারে না, অনেক পেশেন্ট বলে একটু চাপা চাপা ব্যথা, অনেক পেশেন্ট বলে একটু আমার বাম পাশটা, বাম লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে অনেক সময় চাপা চাপা লাগে। তো মনে রাখতে হবে সব বুকে ব্যথাই কিন্তু ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা। বুকে ব্যথার অসংখ্য কজ আছে, আপনাদেরকে আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম বুকে ব্যথার অনেক কারণ। সবসময় বুকে ব্যথা হইলেই যে আপনি অ্যাঞ্জিনা ট্রিটমেন্ট দিয়ে দেবেন তা কিন্তু না। You have to satisfied enough to diagnose the patient is suffering from the chronic stable angina. অ্যাঞ্জিনার ব্যথাগুলো অনেক সময় যদি এমআই বা আনস্টেবল অ্যাঞ্জিনা হয়ে যায়, ফিয়ার, শর্টনেস অফ ব্রেথ, ইনক্রিজ অ্যাসপিরেশন, নোশিয়া, ভমিটিং হতে পারে। অনেক পেশেন্ট কোলাপস, কোমা, উইকনেস নিয়ে আসতে পারে ইফ ইট ইজ ডেভেলপমেন্ট অফ acute coronary syndrome. অ্যাঞ্জিনার অ্যাঞ্জিনার কিছু টাইপ আছে, টাইপ 1 2 3 4। এগুলো কি? এগুলো যদি অ্যাঞ্জিনাটা টাইপ 1টা হলো যদি খুব নরমাল অ্যাক্টিভিটিতে ব্যথা হয় না, খুব স্ট্রেনাস এক্সারসাইজ। একজন মানুষ নরমালি তার নরমাল অ্যাক্টিভিটি যেটা করে, তার নরমাল অ্যাক্টিভিটি ব্যথা, খুব জোরে হাঁটতে গেল, খুব জোরে সারা জীবন দৌড়ায় না, হঠাৎ জোরে দৌড়াতে গেল, তার যদি স্ট্রেনাস অ্যাক্টিভিটি করে তার অ্যাঞ্জিনা হয়, এটা হলো ক্লাস 1। ক্লাস 2 মানে আপনার মাইল্ড লিমিটেশন। ধরুন অ্যাঞ্জিনা সাধারণত নরমাল অ্যাক্টিভিটি যখন ওয়াকিং হিপ, যখন সিঁড়ি বাইতে যায় বা রেপিডলি হাঁটতে যায়, তখন তার যে অ্যাঞ্জিনাটা হয় এটাকে ক্লাস 2 বলা হয়। ক্লাস 3টা হলো লো লেভেল অ্যাক্টিভিটি, মানে 50 থেকে 100 ফুট বা এরকম যদি ইয়ার্ড হাঁটে, তার অনেক সময় দেখা যায় যে তার এঞ্জিনে হয়, অথবা মাত্র একটা সিঁড়ির ফ্লাইট, মানে একতলা থেকে একতলা অর্ধেক উঠলো বা দোতলায় উঠলো, তার তখনই ব্যথা হচ্ছে, ক্লাস 3। আর ইভেন এঞ্জিনা যদি রেস্টে হয়, কিছুই হচ্ছে না, রেস্টে নাড়াচাড়া করতে গেল, ড্রেসিং আনড্রেসিং, বাথরুম গেল, এটাতে এঞ্জিনা হয়, এটাকে বলা হয় টাইপ 4 এঞ্জিনা। সুতরাং আমরা লেভেল অফ আমাদের সিমটমের উপর ভিত্তি করে আমরা টাইপ 1, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 চিন্তা করি। এগুলো চিন্তা করি কি জন্য? যে পেশেন্টের সিভিয়ারিটি কতটুকু তার বের করার জন্য। একটা টিপিক্যাল এঞ্জিনা কি কি ক্রাইটেরিয়া থাকে, এই জিনিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বিকজ আমরা এখন পাচ্ছি কি পেরিফেরি দেখা যাচ্ছে অনেক সময়, আমি একটু পরে বলবো, ইসিজিতে অল্প একটু ফাইন্ডিং, পেশেন্টের কোনো ব্যথা কিছুই নাই, আমরা অনেক আছি যে আমরা সব ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি। মনে রাখতে হবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি একটা ইসকেমিক হার্ট ডিজিজের বা ক্রনিক স্টেবল এঞ্জিনার একটা ট্রিটমেন্ট শুরু করে দেন, বিকজ কার্ডিয়াক সবগুলো জিনিসই কিন্তু ভেরি মাচ সেন্সিটিভ। কোনো ডাক্তার, আমরা কার্ডিওলজিস্ট অনেক সময় ভয় পাই যে যদি বন্ধ করলে যদি পেশেন্টের কিছু হয়ে যায়। সুতরাং খুবই ইম্পর্টেন্ট, ওষুধ শুরু করার আগে আমি বারবার বলছি যে ইউ হ্যাভ টু স্যাটিসফাইড এনাফ টু ডিক্লেয়ার দি পেশেন্ট এজ এ কেস অফ ক্রনিক স্টেবল এনজাইনা। দেন পেইনগুলো কেমন হবে? কনস্ট্রিক্টিং, আমি একটু বলে চাপা চাপা ব্যথা ইন ফ্রন্ট অফ দি চেস্ট, আর্ম, নেক, জ। এমনও দেখা গেছে, আমরা একটা জানি না ঘটনা কতটুকু সত্য, এক লোক জতে পেইন নিয়ে গেছে দাঁতের ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার কি করছে? দাঁত ফেলে দিয়েছে। দাঁত ফেলার পরেও দেখে তার ব্যথা কমছে না, এবং আলটিমেটলি হি হ্যাজ বিন ডায়াগনোসড এজ এ কেস অফ ক্রনিক স্টেবল এনজাইনা, এবং আলটিমেটলি পেশেন্ট এমআই ডেভেলপ করছে। এবং এই পেইনটা কি করলে প্রভুক মানে মানে এগ্রিভেটেড হয় কিভাবে? তিনটা জিনিস এগ্রিভেট মনে করবেন, একটা ফিজিক্যাল এক্সারশন, একটা ইমোশনাল এক্সারশন, আর একটা হেভি মিল। অনেক সময় কোল্ড যেমন উইন্ডি ওয়েদার, অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট, যে সব মিলিয়ে আমরা বলতে পারি হেভি মিল। দেখা যায় যে নর্মাল খাবার খেলে হয় না, একটা বড় দাওয়াত খেতে গেল, দাওয়াতের পরে তার প্রচন্ড ব্যথা হচ্ছে, দিস কেস অফ এনজাইনা। পেশেন্ট হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেছে, অ্যাঙ্গার হয়ে গেছে, তার বুকে ব্যথা হচ্ছে, এনজাইনা। পেশেন্ট শীতের মধ্যে হাঁটতে গেছে, ব্যথা হচ্ছে, এনজাইনা। সুতরাং এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের। পেশেন্ট হাঁটতে যাচ্ছে, সিঁড়ি বাইতে গেছে, এনজাইনা। রিলিফ হয় কিভাবে? রিলিফ হয় পেশেন্ট যদি রেস্ট নেয় অথবা জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন দেয়। মনে রাখতে হবে তাহলে তিনটা মেইন ক্রাইটেরিয়া। একটা হলো নাম্বার 1, পেশেন্টের কনস্ট্রিক্টিং পেইন হবে, ইট ইজ ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। নাম্বার 2, পেশেন্টের পেইনটা
এগ্রিভেটেড হবে বাই ফিজিক্যাল এক্সারশন, ইমোশনাল এক্সারশন অথবা হেভি মিল, এবং আলটিমেটলি পেশেন্টের ব্যথাটা কমে যাবে রেস্ট নিলে অথবা জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন। আপনার মনে রাখতে হবে এই তিনটা ক্রাইটেরিয়া যদি পেশেন্ট ফুলফিল করে আমরা পেশেন্টকে বলবো ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা। অল্প অল্প ব্যথা, চিনচিন ব্যথা, নাড়াচড়া করতে ব্যথা, কাজ সিদ্ধি থেকে ব্যথা, এই ব্যথাগুলোর জন্য আপনারা দয়া করে কেউ অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল বা সবগুলো ওষুধ শুরু করার দরকার নেই। বিকজ একবার অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল শুরু হয়ে গেলে অনেক কনসিকুয়েন্স, সবাই মনে করে ইস্টেমিক হার্ট ডিজিজ, অপারেশন করতে গেল ঝামেলা হইলো, মানে অনেক কিছু মানে করতে চায় না, হাবি জাবি, পেশেন্টের অনেক ভোগান্তি হয়। সুতরাং আপনারা এই তিনটা ক্রাইটেরিয়া মনে রাখবেন যে ওই তিনটা থাকলেই আমরা বলি টিপিক্যাল এনজেনা, যদি তিনটা না থাকে অ্যাটিপিক্যাল, আর যদি একটার নিচে থাকে তাহলে আমরা বলি নন এনজেনাল চেস্ট পেইন। মনে রাখতে হবে আপনাকে আপনার ডায়াগনোসিস করতে হবে ক্লিনিক্যালি। অনেক ধরনের এঞ্জিনিয়ার আছে, যেমন স্টেবল এঞ্জিনিয়ার আমরা যদি বলি, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, স্টেবল এঞ্জিনিয়ার হলো যে আমরা একটু আগে অলরেডি বলেছি আপনাদেরকে যে স্টেবল এঞ্জিনিয়ার ক্রাইটেরিয়া হলো টিপিক্যাল পেইন হবে, এটা হাঁটতে গেলে বা ভারী কাজ করতে গেলে, বেশি খাইলে অথবা ইমোশনাল এক্সামিনেশন হবে, আর রেস্ট নিলে কমে যাবে। আনস্টেবল কি 24 আওয়ার্স এর মধ্যে ডিটেরিওরেশন হবে। ধরুন আগে পেশেন্টের হয়তো আপনার 10 হাত হাঁটতে গেলে ব্যথা হতো, এখন 2 হাত হাঁটতে গেলে ব্যথা হয়। দিস ইজ আনস্টেবল। বাট যখন ক্রনিক স্টেবল এঞ্জিনের স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায় তখন তাকে আনস্টেবল এঞ্জিন বলে। আগে দেখা যায় 1 চাপ নাইট্রোগ্লিসারিন দিলে পেশেন্টের ব্যথা কমে যাচ্ছে, এখন 10 চাপ নাইট্রোগ্লিসারিন দিলেও আজকে ব্যথা কমতেছে না। দিস কেস অফ আনস্টেবল এঞ্জিনা। প্রচন্ড ব্যথা হচ্ছে যেটা রেস্ট নিলেও কমতেছে না, দিস ইজ কেস অফ আনস্টেবল এঞ্জিনা। রিফ্র্যাক্টরি এঞ্জিনা কি, যে পেশেন্টের যে করোনারি আর্টারি ডিজিজ এনজিওগ্রামের মধ্যে আমরা ডায়াগনোসিস করে ফেলেছি, কিন্তু যেটা রিভাসকুলারাইজেশন মানে রিংও লাগাইতে পারতেছি না, বাইপাসও করতে পারতেছি না, তখন তাকে অথবা তার আপনার ওষুধ দিয়েও, অপটিমাল ওষুধ দিয়েও তার ব্যথা কমতেছে না, তাকে রিফ্র্যাক্টরি। অনেক পেশেন্ট আছে যে এনজিও মানে এনজিওগ্রাম করা হয়েছে, অনেকগুলো ব্লক আছে, রিংও লাগানো যাচ্ছে না, বাইপাসও করা যাচ্ছে না, ওষুধ দিয়েও ভালো করে কমতেছে না, এটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি এনজিনা। প্রিঞ্জ মেটাল এনজিনা কি, যে উইদাউট এনি প্রভোকেশন হঠাৎ করে পেশেন্টের চেস্ট পেন, যেমন করোনার স্পাজম হয়, অনেক কারণে স্পাজম হতে পারে, যারা ধরেন কিছু কানেকটিভ টিস্যু ডিজিজের স্পাজম হয়, যারা ইদানিং নেশা জাতীয় জিনিস খায়, এমফেটামিন খায়, বিভিন্ন নেশা জাতীয় জিনিস, সিভিয়ার করোনার আর্টারি স্পাজম হয়, তখন এটাকে বলা হয় ভেরিয়েন্ট বা প্রিঞ্জ মেটাল। এটা কোনো প্রভোকেশন নেই, হঠাৎ করে শুয়ে আছে প্রচন্ড সিভিয়ার চেস্ট পেন হচ্ছে, এটাকে বলে ভেরিয়েন্ট এনজিনা বা প্রিঞ্জ মেটাল এনজিনা, যাদের মাঝে মাঝে করোনার আর্টারি স্পাজম হয়। দেখেন এনজিনার পেইনটা হলো কনস্ট্রিক্টিং, মনে হচ্ছে উপরে আপনার কেউ কিছু চাপিয়ে দিয়েছে আপনার বুকের উপর, এনজিনের পেইন। দেখেন রেডিয়েশন কোথায় হতে পারে, এটা নেকে যেতে পারে, লেফট আর্মে যেতে পারে, অনেক সময় এপিগ্যাস্ট্রিক রিজন, এমন অনেক পেশেন্ট পেয়েছি জাস্ট এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে মনে মনে গ্যাস্ট্রিকের ওষুধ খাইলো, কোনো লাভ হলো না, আলটিমেটলি দেখা গেছে পেশেন্ট হ্যাজ বিন ডায়াগনোসড এজ এ কেস অফ ক্রনিক স্টেবল এনজিনা। দেখেন এখানে এপিগ্যাস্ট্রিক রিজনে যাচ্ছে, যতেও যাচ্ছে, শুধু নেকে পেইন হতে পারে, বুকেও ব্যথা হতে পারে না, শুধু নেকে পেইন হতে পারে। অনেক সময় দেখা যায় যে লেফট শোল্ডার বা বোথ শোল্ডারে ব্যথা, অনেক সময় ইন্ট্রাস্ক্যাপুলার, স্ক্যাপুলার পিছনে দুই স্ক্যাপুলার মাঝখানেও পেইন হতে পারে, এটা বাট দিস ইজ রেয়ার, বাট এটা অনেক সময় এটাও হতে পারে, মনে রাখতে হবে। সুতরাং এই সবগুলো ব্যথার রেডিয়েশন বিভিন্ন জায়গায় যেতে পারে ক্রনিক স্টেবল এনজিনা। আমি অলরেডি বলেছি যে এনজিনা থেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, স্টেবল এনজিনা, ফ্রিঞ্জ মেটাল এনজিনা, আনস্টেবল এনজিনা, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি ক্রনিক স্টেবল এনজিনা। আমরা অলরেডি বলে ফেলেছি ক্রনিক স্টেবল এনজিনা কেমন হয়, সেন্ট্রাল চেস্ট পেইন হয়, ডিসকমফোর্ট, অনেক সময় ব্রেথলেসনেস, যেটা আমরা অলরেডি বলেছি এনজিনা ইকুইভ্যালেন্ট হতে পারে। কি কি অ্যাক্টিভিটিতে ক্রনিক স্টেবল এনজিনা বাড়ে, ফিজিক্যাল এক্সারশন, কোল্ড এক্সপোজার, হেভি মিল, ইন্টেন্স ইমোশন, এবং সাধারণত লাইং ফ্লাড, বিবিড ড্রিম, এগুলিতে কিন্তু হতে পারে। অনেক সময় সোজা হয়ে শুয়ে থাকলে ডিকুবিটাস এনজিনা, অনেক সময় রাত্রেবেলায় খারাপ স্বপ্ন দেখলে, ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আপনার প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে, এটাকে বলা হয় নকটার্নাল এনজিনা। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমাদের ক্রনিক স্টেবল এনজিনার অংশ। ক্লিনিক্যাল ফিচার সাধারণত হিস্ট্রিটা আপনারা খুব ভালো করে নেবেন, কারণ হিস্ট্রি ইজ প্যারামাউন্ট। হিস্ট্রিটা না নিলে আলটিমেটলি আমাদের হবে না, কারণ ক্রনিক স্টেবল এনজিনার জন্য আপনাকে অবশ্যই হিস্ট্রি নিতে হবে, যে তার পেইনটা কিরকম। আমি অলরেডি যেভাবে ডেসক্রাইব করেছি, পেইনটা কি আসলে সেরকম নাকি পেইনটা লোকালাইজড পেইন। অনেক সময় লোকালাইজড পেইন কিন্তু এনজিনা না, মনে রাখতে হবে। বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন হতে পারে, পেশেন্টের টিস সিনড্রোম হতে পারে, পেশেন্টের নিউমোনিয়া হতে পারে, টিবি হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং এটা মনে রাখতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন কিন্তু ক্রনিক স্টেবল এনজিনা খুব বেশি পাওয়া যায় না। কি পাওয়া যায়, অনেক সময় ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে, অনেক সময় চোখের পাশে জ্যান্থালেজমা হতে পারে যদি পেশেন্টের
এই যে ডিসলিপিডিমিয়া থাকে। অনেক পেশেন্ট কিছু এনজাইনার সাথে কিছু রিলেটেড থাকে, যেমন এওরটিক স্টেনোসিস থাকলেও কিন্তু পেশেন্টের এনজাইনার মতো ফিচার থাকতে পারে। লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন, কার্ডিওমেগালি, গ্যালোপ্রিদম হলেও কিন্তু পেশেন্ট এনজাইনা হতে পারে। ক্যারোটিড ব্রুই, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কিনা দেখতে হবে। এগুলি হোয়াইট স্পট অ্যাথেরোস্ক্লেরোসিস ইন্ডিকেট করে। যেমন পেশেন্টের অ্যানিমিয়া, থাইরয়েডোক্সিস আছে কিনা খেয়াল রাখবেন। অ্যানিমিয়ার পেশেন্ট কিন্তু এনজাইনা নিয়ে আসতে পারে। এমন অনেক কেস হইছে আমরা জানি যে পেশেন্টের এনজিওগ্রাম হয়ে গেছে, পেশেন্টের হিমোগ্লোবিন 6। কারণ আপনারা সবাই জানেন এনজিনাটা কেন হয়, আমি প্রথম বলছি কিন্তু অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ডের মিসম্যাচ। আপনার যদি ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থেকে 6, আপনার তো নর্মাল যার হিমোগ্লোবিন 14 সে যতটুকু ব্লাড মায়োকার্ডিয়ামে নিতে পারবে, যার হিমোগ্লোবিন 6 সে তো ততটুকু ব্লাড নিতে পারবে না। আলটিমেটলি এনিমিয়ার কারণেও এনজাইনা হতে পারে। তাহলে এনিমিক পেশেন্ট হাঁটতে গেল, বুকে ব্যথা, চাপ হলো, মানে এনজাইনা সব ক্রাইটেরিয়া ফিল আপ করে কিন্তু তার করোনার এটা ঠিক আছে, কারণ কি তার এনিমিয়া। তারপর থাইরয়েডোক্সিকোসিস, যাদের থাইরয়েডোক্সিকোসিস থাকে তাদের পালস বেশি থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে, তাদের কিন্তু আলটিমেটলি এনজাইনা হতে পারে। কিন্তু এনজাইনা পেশেন্টদের আরো কি পাইবেন, যেন এক্সামিন করতে গেলে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া এগুলো সাইন পেতে হবে। তাহলে আমাদের ক্লিনিক্যাল ফিচার, সাইন সিমটম সাধারণত আমাদের এগুলি থাকে। যে জিনিসটা ইম্পর্টেন্ট, আপনি ইনভেস্টিগেশন কি করবেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশনের এনজাইনা কথা চলে আসলে আমাদের মাথায় যে ইনভেস্টিগেশন চলে আসে, দিস ইজ ইসিজি। ইসিজি ইজ দ্য প্যারামাউন্ট। তবে মনে রাখতে হবে ইসিজি কিন্তু এনজাইনাতে সাধারণত নর্মাল থাকে। আমি আবারও বলছি, ইসিজি ক্রনিক স্টেবল এনজাইনাতে সাধারণত নর্মাল থাকে, মনে রাখতে হবে। ইসিজি 3 ধরনের আপনি ফিচার পেতে পারেন। একটা হলো এসটি ডিপ্রেশন পেতে পারেন, হরাইজন্টাল এসটি ডিপ্রেশন বিভিন্ন রকম হয়। এটা হলো হরাইজন্টাল ডিপ্রেশন, এটা হলো ডাউন স্লোপিং ডিপ্রেশন, এটা হলো আপ স্লোপিং। আপ স্লোপিং ডিপ্রেশন ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট, হরাইজন্টাল এবং ডাউন স্লোপিং ডিপ্রেশন গুলো ইম্পর্টেন্ট। তবে মনে রাখতে হবে এসটি ডিপ্রেশন কিন্তু সবসময় নেসেসারিলি doesn't indicates that patient has ischemic heart disease, chronic stable angina. আমি আবারও বলি, ক্রনিক স্টেবল এনজাইনাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসিজি নরমাল থাকে, কিছু কিছু ক্ষেত্রে টি ইনভার্সন বা এসটি ডিপ্রেশন থাকতে পারে, এটা মনে রাখতে হবে। বাট এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন হইলেই যে আমাদের এনজাইনা তা কিন্তু না। এসটি ডিপ্রেশন অনেক কারণ হতে পারে। এসটি ডিপ্রেশন অ্যানিমিয়াতে হতে পারে, এসটি ডিপ্রেশন আপনার এই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, এসটি ডিপ্রেশন মেল ইয়াং পেশেন্টের হতে পারে, ফিমেল পেশেন্টের হতে পারে, এসটি ডিপ্রেশন অনেক সময় এক্সারসাইজ করলে হতে পারে, অনেক কিছুতে এসটি। হাইপারটেনশনে স্ট্রেইন প্যাটার্ন যাদের, তাদের এসটি ডিপ্রেশন হতে পারে। সুতরাং এসটি ডিপ্রেশন দেখলেই যে আমরা এনজাইনা বলবো তা কিন্তু না। উই শুড কোরিলেট উইথ দ্য প্রেজেন্টেশন অফ দ্য পেশেন্ট। আমরা ইসিজিতে ন্যাশনাল নরমাল পাই, ইকো যদি করি ইসিজির পরে চলে আসে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রামে এমআই হওয়া পর্যন্ত সাধারণত কোনো ওয়াল মোশন অ্যাবনর্মালিটি থাকে না, মনে থাকে না। সুতরাং এনজাইনাতে যে ইকো করে আমরা খুব বেশি কিছু পাবো তা কিন্তু না। আমরা কেন ইকো করি এনজাইনাতে? টু টু আইডেন্টিফাই অর টু এক্সক্লুড পেশেন্ট ক্যান ডু দ্য এক্সারসাইজ ইটিটি, মানে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। অনেক সময় ইকো না করে যদি পেশেন্টের অ্যাওরটিক স্টেনোসিস থাকে, পেশেন্টের রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি থাকে, তখন আমরা ইটিটি করাই না, ইটিতে বাইপাস করে যাই। কারণ ইটিটি করতে গিয়ে অনেক ক্যালামিটি হয়ে যায়, পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট, পেশেন্ট সিনকপ, ব্ল্যাকআউট অনেক সময় হয়ে যায়। বাট ইকোটা করি দেখার জন্য যে পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন ভালো আছে কিনা, পেশেন্ট দৌড়াইতে পারবে কিনা 8-9 মিনিট। যদি আমরা ইসিজি ইকো দুটোই ভালো থাকে, আলটিমেটলি আমাদের নেক্সট স্টেপস অফ ম্যানেজমেন্ট চলে যায় ইটিটি। ইটিটিটা কিন্তু এনজাইনের জন্য একটা ওয়ান অফ দ্য মোর স্পেসিফিক পেজ দেন ইসিজি আর ইকো। আমি তো বলছি ইসিজি নরমাল থাকে, ইকো নরমাল থাকে। ইটিটিটা কি, যেহেতু আমরা জানি আমরা ইসিজি করি রেস্টিং অবস্থায়, আলটিমেটলি কিন্তু রেস্টিং অবস্থায় কিন্তু যতটুকু মায়োকার্ডিয়াল ডিমান্ড, ওই ডিমান্ডটা কিন্তু করোনার আর্টারি ফুলফিল করতে পারতেছে। যখন একটা পেশেন্টকে দৌড়াইতে দেই বা বাইসাইকেল চালাইতে বলি, তার ইসিজি লাগিয়ে রাখি, তখন দেখা যায় যে যখন দৌড়ায় তখন তার ডিমান্ড বেড়ে যায়, আলটিমেটলি ডিমান্ড সাপ্লাই মিসম্যাচটা হয়, সেখানে এসটি ডিপ্রেশনটা হয়, মনে রাখতে হবে। সো ইটিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেস্ট or investigation of chronic stable angina. দেখেন আমরা একটা ইটিটি করি, এটা হলো আমরা ট্রেডমিল আমরা পেশেন্টকে কিছু ইলেকট্রোড লাগিয়ে দেই, লাগিয়ে আমরা দেখি ইসিজি গুলোর তার ইটিটিতে আমরা 3টা জিনিস দেখি। একটা হলো পেশেন্টের কোনো সিমটম আছে কিনা, কিছু আছে ব্লাড প্রেশার এবং পালস রেসপন্স কেমন হয়, পেশেন্টের ইসিজি চেঞ্জ কেমন হয়। এই 3টা মিলেই কিন্তু ইটিটি রিপোর্ট। পেশেন্টের সিমটম হচ্ছে কিনা, তার পালস, হিমোডাইনামিক প্যারামিটার গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এবং তার ইসিজি কতটুকু চেঞ্জ হচ্ছে। সুতরাং সবগুলো বিষয় মিলিয়ে আমরা ডিসিশন নেই যে পেশেন্টের কোনো মানে ইসিজি এক্সারসাইজ দিয়ে তার ইসকেমিয়া প্রভোকেশন। ইটিটি আমরা 2টা রিপোর্ট হতে পারে, এটা হলো পজিটিভ নেগেটিভ। পজিটিভ মানে তার এক্সারসাইজ করলে তার ইসিজি চেঞ্জ হয়, তার মানে তার
প্রভোকেবল ইস্কেমিয়া আছে, নেগেটিভ মানে তার প্রভোকেবল ইস্কেমিয়া হয় না। অনেক সময় দেখবেন ইটিটি রিপোর্ট থাকে ইনকনক্লুসিভ, মানে দেখা যায় যে পেশেন্ট হাঁটতে পারে না, পেশেন্ট দেখা যায় যে পেশেন্ট 2 মিনিট হাঁটার পর সবসময় কিন্তু হাঁটতে পারে না, হাঁটলে আপনার হাঁপাই যায়, সবসময় যে অ্যাঞ্জিনা তা কিন্তু না। অনেক সময় যে আনএকাম্পটোসড, সে হাঁটার অভ্যেসই নাই, সারা জীবন লন্ডন থেকে আসছে, এখানে কোনো ইয়া করে না, মানে এক্সারসাইজ করে না, কিছু করে না, বাংলাদেশে আইনে আপনি এটা ইটিতে লাগাই দিলেন, সে কি পারবে কখনো? কখনো পারবে না। তার আগে হাঁটার অভ্যাস তৈরি করতে হবে। সুতরাং না হাঁটতে পারলে একটা পেশেন্টকে আমরা কি ইটিটি ইয়া করবো? এর জন্য অনেক সময় আমরা ইনকনক্লুসিভ লিখে দিই। অনেক সময় আনইকুইভোকাল, দেখা যায় যে পেশেন্টের ইসিজি কোনো চেঞ্জ নাই, বাট পেশেন্টের সরি ইকুইভোকাল বলি, পেশেন্টের ইসিজি চেঞ্জ নাই কিন্তু পেশেন্ট দেখা যায় যে চেস্ট পেন হচ্ছে, পেশেন্টের চেস্ট পেন হচ্ছে বাট আপনার ইসিজি চেঞ্জ আছে বাট চেস্ট পেন নেই। অনেক সময় দেখা যায় যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়, ওইটাকে আমরা বলি ইকুইভোকাল। ইটিটি হতে পারে পজিটিভ, ইটিটি হতে পারে নেগেটিভ, ইটিটি হতে পারে ইনকনক্লুসিভ, ইটিটি হতে পারে ইকুইভোকাল। তারপরে আমরা যেগুলো করি, কিছু বেসলাইন একটা এক্সট্রা চেস্ট পিভিউ করি, কোনো কার্ডিওমেগালি বা অন্য কিছু আছে কিনা। তারপরে পেশেন্ট কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করি, যেমন আপনার কিছু সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়াটিনিন, ফাস্টিং লিপিড প্রোফাইলস, দেন আপনার পেশেন্টের এসজিপিটি বা জাস্ট বায়োকেমিক্যাল টেস্ট, গুলো দেখি যে পেশেন্টের আর কোনো কোমরবিডিটি আছে কিনা। আলটিমেটলি পেশেন্টের ইসিজি নরমাল, ইকো নরমাল, যদি আমরা ইটিটি পজিটিভ পাই, অথবা আমরা ইসিজি খারাপ বা ইকো খারাপ, পেশেন্টের যদি অনেক সময় ইটিটি আমরা করতে পারি না, ওই সমস্ত পেশেন্টগুলোকে আমরা কি করি, ওই সমস্ত পেশেন্টগুলোকে আমরা করি যে আমরা এনজিওগ্রামে রেফার করি, করোনারি এনজিওগ্রাম। করোনারি এনজিওগ্রাম ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ওয়ে টু আইডেন্টিফাই whether the patient has ischemic heart disease or not. সুতরাং করোনারি এনজিওগ্রামটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। করোনারি এনজিওগ্রাম দ্বারা আমরা কি করতে পারি, পেশেন্টকে তার কতটুকু ডিজিজ, দেখেন এখানে খেয়াল করে দেখেন, এই পেশেন্টের দুটো রক্তনালী, এই রক্তনালীটাকে বলা হয় আপনার এই যে লেফট, আপনার এটা লেফট এন্টেরোডিসেন্ডিং আর্টারি, আর এটা হলো আপনার এটাকে বলা হয় লেফট এন্টেরোডিসেন্ডিং আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আলটিমেটলি দেখেন এই রক্তনালী দেখেন এখানে, দেখেন এটা হলো লেফট মেইন করোনারি, দেখেন এখানে অনেক চিকন হয়ে গেছে, তার মানে এখানে একটা সিগনিফিকেন্ট স্টেনোসিস আছে। দেখেন এখানে দেখেন এখানে আরেকটা বড় একটা ইয়ে আছে, এখানে একটা স্টেনোসিস আছে। এগুলো দিয়ে বেসিক্যালি আমরা দেখতে পারি তার কতটুকু পেশেন্টের করোনারি স্টেনোসিস বা করোনারি ডিজিজ আছে। এখানে আমরা অনেক সময় স্ট্যান্টিং করে দেই, পেশেন্টের আলটিমেটলি পেশেন্টের অবস্থাটা উন্নত হয়। সুতরাং আমরা করোনারি এনজিওগ্রাম কিন্তু খুব আহামরি টেস্ট না, আমরা অনেক সময় পেশেন্টরা ভয় পায় যে এটা খুব মানে বড়, সারা শরীর অজ্ঞান করতে হয় না, পেশেন্টের জাস্ট একটু লোকাল অ্যানাস্থেসিয়া দিই যেন আমরা নিডেলটা ঢুকাইতে পারি আর্টারিতে, এর বাইরে আর কোনো অ্যানাস্থেসিয়া লাগে না, পেশেন্ট জেগে থাকতে পারে। নাওএডেজ ইট ইজ এ ডে কেয়ার প্রসিডিউর, মানে দিনে সকালে ভর্তি হয়ে রাত বিকেলে চলে যেতে পারবে। আমরা সাধারণত এখন রেডিয়ালটা চয়েস করি বেশি, আগে ফিমোরালে করতাম, আমরা রেডিয়াল কেন করি, কারণ ফিমোরাল করলে পেশেন্টের 5-6 ঘন্টা শুয়ে থাকতে হয়, যেহেতু ফিমোরাল আর্টারিটা বড়, এখানে পেশেন্ট একটু ইয়া হলে এখানে হিমোরেজ বা এগুলোর হেমাটোমার চান্স থাকে। আমরা রেডিয়াল করি, জাস্ট রেডিয়ালটা বন্ধ করে দিই, পেশেন্ট কিন্তু দিব্যি হেঁটেও বেরোতে পারে। সুতরাং ইট ইজ নট সো মাচ, বাট মনে রাখতে হবে, অনেকে বলি যে পেশেন্টের 3টা ব্লক আছে, আপনাদের কাছে অনেকের কাছে আছে, কি করবেন, বলে ওষুধ খান। ওষুধ খেতে হবে, বাট পেশেন্টের যদি ব্লক থাকে, এটা ক্রনিক ইস্কেমিয়া হয়, অনেক সময় ক্রনিক ইস্কেমিয়ার কারণে কিন্তু ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, মনে রাখতে হবে। সুতরাং এনজিওগ্রাম ইজ ইম্পর্টেন্ট, ইফ এনজিওগ্রাম রিভিল সাম ডিজিজ, ওই ডিজিজের ট্রিটমেন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন ইনভেস্টিগেশন আমরা দেখলাম, এখানে করোনারি এনজিও, একটা ক্যাথেটার দিলাম, ক্যাথেটার ঢুকিয়ে হার্ট পর্যন্ত গেল, এই দেখেন ক্যাথেটারটা আমরা ডাই দিয়ে দেখি যে আলটিমেট, দেখেন এখানে দেখেন একটা করোনারি সিগনিফিকেন্ট স্টেনোসিস, আমরা এইভাবে দেখি, দেখেন এটা বড় করে দেখাচ্ছি, এখানে যদি আমরা স্ট্যান্ডিং করে দিই, আলটিমেটলি তার ব্লাড পারফিউশনটা কিন্তু রিস্টোর্ড হয়ে যাবে, আলটিমেটলি এটা ডিস্টাল পার্টে কিন্তু ব্লাড সাপ্লাই কম পাবে। মনে রাখতে হবে, দীর্ঘদিন যদি ব্লাড সাপ্লাই কম পায়, ওয়ান্স আপন এ টাইম পেশেন্ট উইল ডেভেলপ এ কেস অফ ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, তখন কিন্তু আসলে আমাদের এনজিওগ্রাম করার মতো অবস্থা থাকবে না, এবং আলটিমেটলি রিপারফিউশন করার মতো অবস্থা থাকবে না। ম্যানেজমেন্টে আসেন, আমরা কিভাবে ম্যানেজ করব, ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখবো যে তার আসলে মানে তার এনজিনের কতটুকু, তার সিভিয়ারিটি কতটুকু এনজিনের, এই জিনিসটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা সিভিয়ারিটি দেখে আমরা ঠিক করব যে তার করোনারি আর্টারির কতটুকু ইনভলভমেন্ট। সুতরাং প্রথমে আমরা অ্যাসেস করবো পেশেন্ট সিভিয়ারিটি কতটুকু, তারপর দেখবো তার রিস্ক ফ্যাক্টর কি কি আছে, যেমন whether he or she স্মোকার, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, এগুলো আছে কিনা। তারপর আমরা দেখবো যে তার
কন্ট্রোল সিমটম গুলো কন্ট্রোল করবো। আমি একটু পরে আসছি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, জাস্ট ম্যানেজমেন্ট শেষ করে দেবো। তারপর দেখবো হাই রিস্ক পেশেন্ট কোনগুলো, যেগুলোর আপনার আপনার যেমন একটা পেশেন্টের অন্যান্য তার কতটুকু রিভাস্কুলারাইজেশন করা দরকার, যেমন তার এনজিওগ্রাম করা দরকার আসলে কিনা, তার রিং স্ট্যান্টিং করা দরকার, বাইপাস করা দরকার কিনা, এবং এই হাই রিস্ক পেশেন্ট গুলোর লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানোর জন্য আমরা কিছু ইন্টারভেনশন করবো। এই জিনিসগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। সুতরাং একটা ম্যানেজমেন্টের আগে আমাদের এই পয়েন্টগুলো দেখতে হবে। আমরা একটা একটা করে আসছি। প্রথমে যে জিনিসগুলো দেখতে হবে, আমি আবার এখানে দেখাচ্ছি, এটা প্রথম আমরা স্ট্রেস টেস্ট করলাম। লাইফস্টাইল অ্যাডভাইস, আমরা এখান থেকে আমরা আগে আসি। লাইফস্টাইল অ্যাডভাইস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি ওষুধ দিবেন পেশেন্টকে, ওষুধ দেওয়ার আগে কিন্তু আপনার বেশি করে যে সমস্ত পেশেন্ট ক্রনিক পেশেন্ট, যেমন আপনার ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া, হাইপারটেনশন, ক্রনিক স্টেবল এনজাইনা, তাদের ক্ষেত্রে লাইফস্টাইল অ্যাডভাইস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি পেশেন্টকে বলে দিবেন, আমরা আপনার বুকে ব্যথার জন্য যে ওষুধ দিচ্ছি এটা মাত্র একটা উইপন, 3টা উইপন আছে, 3টা উইপনের অস্ত্র আছে, তার মধ্যে একটা অস্ত্র আমাদের ডাক্তারদের হাতে, বাকি 2টা অস্ত্র কিন্তু আপনার হাতে। পেশেন্ট যদি আপনি প্রশ্ন করে বুঝিয়ে বলে দেন না, রিফ্রাক্টরি এনজাইনা হলেও কিন্তু এই পেশেন্ট আপনার কাছ থেকে জীবনও ছুটবে না। সুতরাং মনে পেশেন্টকে বলতে হবে যে আপনার ডায়েট কি হবে, ডায়েট আপনার এখানে আলগা লবণ খাবেন না, তারপরে প্রাণীজ এনিম্যাল ফ্যাট যেগুলো আছে, গরুর মাংস, খাসির মাংস। আমি পেশেন্টকে সুন্দর করে বলে দিই যে সমস্ত প্রাণীর পা বেশি আছে এগুলো বেশি খারাপ, যেমন কাকড়া, চিংড়ি মাছ, এগুলো বেশি খারাপ। যেমন এগুলো অনেকগুলো পা, 4টা পা, যেমন গরু, খাসি, এগুলো 4 পা, এগুলো একটু আরো আরো একটু খারাপ। আর যেগুলো 2টা পা, মুরগি, কবুতর, পাখি, এগুলো ভালো, এগুলোর 2 পা। আমি বলে দিই যে যাদের পা বেশি তারা খারাপ বেশি। সুতরাং জাস্ট বলে দিবেন রেগুলার হাঁটা, মিনিমাম 45 মিনিট হাঁটা, সপ্তাহে 5 দিন হাঁটা। তারপরে আপনার এই যে ফাস্ট ফুড অ্যাভয়েড করা, স্মোকিংটা বন্ধ করে দেওয়া, অ্যালকোহল খেলে অ্যালকোহল বন্ধ করে দেওয়া, কোনো ড্রাগ অ্যাডিক্টেড থাকলে এটাকে অ্যাভয়েড করা, পেশেন্টের সেডেন্টারি লাইফস্টাইল থাকলে সেডেন্টারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করা, পার্সোনালিটি যদি অ্যাপার্সোনালিটি হয় একটু কাউন্সিলিং করে দেওয়া, যে আপনি রিল্যাক্স থাকেন, জীবনটা আর কয়দিনের, সবকিছু রিল্যাক্স থাকেন, মেনে নেন। আপনার ডিজায়ার যদি খুব বেশি থাকে, ডিজায়ার মানে জাস্ট রিয়েলিটি এবং এক্সপেকটেশনের মধ্যে ব্যবধান কমিয়ে আনেন, এগুলো সবগুলো যদি আমরা বুঝিয়ে দেই পেশেন্টকে, কিন্তু আলটিমেটলি আমরা একটা ভালো লাইফস্টাইল আমরা একটা চেঞ্জ করতে পারবো। তারপর হাই রিস্ক পেশেন্ট পারসিস্টেন্ট সিমটম থাকলে আমরা আলটিমেটলি করোনারি এনজিওগ্রামে চলে যাব, এবং আলটিমেট এখান থেকে পিসি অথবা সিএবিজি আমরা আলটিমেটলি বাইপাস করবো। কিন্তু প্রথমে আমাদের মেডিকেল থেরাপি কি হওয়া উচিত? মেডিকেল থেরাপির মধ্যে প্যারামাউন্ট হলো এন্টিপ্লেটেড। আমরা সবাই জানি যে এনজেনা হলে আমরা কিন্তু একবার চোখ বন্ধ করে অ্যাসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল দিয়ে দিই। সুতরাং আপনারা সিঙ্গেল দিয়ে শুরু করতে পারেন যদি পেশেন্টের কম এনজেনা হয়। যদি মোর সিভিয়ার হয় বা আপনারা মনে করেন যে খুব সিভিয়ার সিমটমস, তখন আপনারা ডুয়েল অ্যান্টিপ্লেটেড চালু করতে পারেন, যেমন অ্যাসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল দুটো মিলিয়ে। সাধারণত এই ওষুধটা কিন্তু আমরা রাতে দেই, মনে রাখতে হবে। আগে কিন্তু সবাই দুপুরে দেয়, মানে দুপুরে দিত। এখন গবেষণায় দেখা গেছে যে আমাদের বোন মেরু থেকে প্লেটলেট সারাদিনই বের হয়, কিন্তু সবচেয়ে বেশি বের হয় লেট নাইটে, মানে প্লেটলেট সার্জ হয় লেট নাইটে। আপনি দুপুরে দেন, অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল কনসেন্ট্রেশনটা, অ্যান্টিপ্লেটের কনসেন্ট্রেশনটা একটু কমে যায়, লেট নাইটে একটু কমে যায়। সুতরাং আপনি রাতে দেন, লেট নাইটে কনসেন্ট্রেশনটা বেড়ে যায় এবং আলটিমেটলি একটা ভালো ইফেক্ট করে। সুতরাং এখন থেকে আমরা রাতে ইউজ করব লো ডোজ, মানে 75 মিলিগ্রাম অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল। আপনার এখানে আমাদের দেশে কম্বিনেশনও পাওয়া যায়। তারপরে অ্যান্টি এনজেনাল আদার ড্রাগ, যেমন নাইট্রেট, আমরা আসছি নাইট্রেট, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, একটু পরে আসছে নিকুরান্ডিল, আইএফ চ্যানেল ব্লকার অ্যান্টাগনিস্ট যেমন ইভাব্রাডিন, এগুলো আমাদের পাওয়া যায়। নাইট্রেটটা আমরা সাধারণত 2 ভাবে দেই। আমরা আমাদের প্র্যাকটিস আমরা যেটা করি, আমরা একটা ওরাল নাইট্রেট দেই অথবা সাবলিঙ্গুয়াল নাইট্রেট। সাবলিঙ্গুয়াল 2 ভাবে দিতে পারি, একটা দিতে পারি নাইট্রেট ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, সাবলিঙ্গুয়ালে ডিজলভ হয়ে গেল, আর একটা সাবলিঙ্গুয়াল স্প্রে ইউজ করতে পারি। আমরা ওরাল নাইট্রেট যেটা দিই সাধারণত গ্লিসারিন ট্রাইনাইট্রেট দেই আমরা সাধারণত। এটা একটা মানে রিলিজ প্রিপারেশনে সাধারণত 2.6 মিলিগ্রাম থাকে। এবং এটা মনে রাখতে হবে গ্লিসারিন নাইট্রেট আমরা বিডি দেই, মানে দিনে 2 বার। তো কি কখন দেই, এই জিনিসটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেকে কি করে দেখা যায় অনেক প্রেসক্রিপশন পাই সকালে এবং রাতে ইউজ করে, বাট শুড বি এখানে একটা নাইট্রেট ফ্রি পিরিয়ড রাখতে হবে। কেন? কারণ নাইট্রেট রিসেপ্টর গুলো নাইট্রেটের প্রতি খুবই সেন্সিটিভ, খুব টলারেন্স ডেভেলপ করে। তারা যদি আপনি কিছুক্ষণ সারাদিন যদি নাইট্রেট ব্লাডে থাকে, আলটিমেটলি নাইট্রেট রিসেপ্টর গুলো কাজ করতে পারে না। এজন্য আমরা সকালে এবং দুপুরে দিই, রাতের বেলাটা নাইট্রেট ফ্রি পিরিয়ড রাখি। কেন রাতে ফ্রি পিরিয়ড রাখি? কারণ রাতে তো আমাদের বেশি কাজ টাজ করতে হয় না, আমরা ঘুমাই থাকি, আমাদের মায়োকার্ডিয়াল ডিমান্ড কম থাকে। আলটিমেটলি আমরা সকালে এবং দুপুরে নাইট্রেট দিই। মনে রাখতো নাইট্রেট শুড বি 110, নট 101।
এটা আমরা সকালে এবং দুপুরে দেই এবং নাইট্রেট ফ্রি পিরিয়ডটা রাখি আমরা রাতে। বিটা ব্লকার কিন্তু মনে রাখতে হবে ক্রনিক স্টেমন অ্যাঞ্জাইনা হইলে আমাদের যদি পেশেন্টের বিপি খুব বেশিও না থাকে তবুও আমাদের বিটা ব্লকার দিতে হবে। আমাদের বিটা ব্লকার সাধারণত আমরা বেশ কিছু বিটা ব্লকার ইউজ করি, তবে আপনাদেরকে বলে দিচ্ছি আমরা দুইটা বিটা ব্লকার বেশি ইউজ করি। একটা হলো মেটোপ্রোলল আর একটা হলো আপনার বিসোপ্রোলল। আমরা মেটোপ্রোললটা কখন ইউজ করি? যখন পেশেন্টের ব্লাড প্রেশারটা নরমাল অথবা হালকা বাড়া, তখন আমরা মেটোপ্রোলল, যেমন বিটা লক নামে পাওয়া যায় 25 মিলিগ্রাম ভিডিও ইউজ করি। আর মেটোপ্রোলল বিডি ইউজ করি সাধারণত। আর বিসোপ্রোললটা কখন ইউজ করি? যখন প্রেশারটা একটু বেশি, প্রেশারের ট্রিটমেন্টও দরকার, এনজেনার ট্রিটমেন্ট দরকার, ওই ক্ষেত্রে আমরা বিসোপ্রোলল ইজ গুড। বাট পেশেন্টের হাই ব্লাড প্রেশার খুব বেশি নাই, প্রেশার মোটামুটি নরমাল, তখন আমরা ইউজ করি মেটোপ্রোলল। ক্যালসিয়াম চ্যানেল আমরা ইউজ করতে পারি, অনেক সময় আমরা অ্যামলোডিপিন ইউজ করি, অনেক সময় ডিলটিয়াজেম, বেরাপামিল জাতীয় ওষুধগুলো আমরা ইউজ করতে পারি। পটাশিয়াম চ্যানেল একটি নিকোরান্ডিল আমরা 10 মিলিগ্রাম, যেমন কোরানজি নামে পাওয়া যায় সবাই জানেন, আমরা বিডি ডোজ ইউজ করি। আইএফ চ্যানেল ব্লকার যেমন ইভাব্রাডিনের কাজ হলো কি, মানে এসএনওডির উপর ইনহিবিট করে, মানে হার্ট রেট কমিয়ে দেয়, হার্ট রেট কমাইলে আলটিমেটলি আমাদের এনজাইনা কমে যায়, এটা মনে রাখতে হবে। এবং আর কি কি ইউজ করি? লো ডোজ অ্যাসপিরিন, স্ট্যাটিন। মনে রাখতো স্ট্যাটিন ইজ এ ভেরি গুড ড্রাগ। আমি আপনাদেরকে বলি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে কটা রিভলিউশন মানে অভ্যুত্থান হয়েছে তার মধ্যে স্ট্যাটিনের একটা। স্ট্যাটিনের যে কি পরিমাণে অ্যাডভান্টেজ বললে আপনাদের মাথা ঘুরে যাবে, হাজার হাজার অ্যাডভান্টেজ। স্ট্যাটিন নট অনলি লিপিড লোয়ারিং, স্ট্যাটিন লিপিড লোয়ারিং, স্ট্যাটিন এনজিওজেনিক, স্ট্যাটিন এমনকি বয়স কমায় দেয়, স্ট্যাটিন এবং অ্যান্টিপ্লেটলেট এফিকেসিও আছে। স্ট্যাটিনের যে কি পরিমাণ ইফেক্ট, সুতরাং স্ট্যাটিন আপনাদেরকে অবশ্যই দিতে হবে ক্রনিক স্টেবল এনজাইনাতে। সাধারণত আমরা কি করি, প্রথমে একটা এই ড্রাগগুলো ইউজ করি, না হলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা লং টার্ম নাইট্রেট দেই, এবং আলটিমেটলি আমাদের সাইড ইফেক্ট এবং পাশাপাশি মনে রাখতে হবে ওষুধের সাইড ইফেক্ট গুলো আমাদের খেয়াল রাখতে হবে সবগুলো। এবং এই সবগুলো ওষুধ যদি কাজ না করে আমাদের আলটিমেটলি পেশেন্টের মেডিকেল থেরাপি ফেল করবে এবং আমাদের চলে যেতে হবে রিভাস্কুলারেশন। রিভাস্কুলারেশন মানে হলো এনজিওগ্রাম করে আমরা দেখব যদি ইট ইজ ফিজিবল টু ডু PCI মানে রিং লাগানো বা স্ট্যান্টিং করা, উইল ডু দ্য স্ট্যান্টিং। ইফ স্ট্যান্টিং ইজ নট ফিজিবল অর ইফ দেয়ার ইজ ইনভলভমেন্ট অফ মাল্টিভেসেল, আমরা চলে যাব আমাদের বাইপাস, করোনারি বাইপাস সার্জারি। PCI কি? PCI আমি অলরেডি বলে দিচ্ছি আপনাদেরকে একটু আগে, যে আমরা একটা গাইড ওয়্যার দিয়ে আমরা ফিমোরাল অথবা রেডিয়ালে ঢুকে গাইড ওয়্যার দিয়ে আমরা প্রথম বেলুন করি, মানে বেলুন মানে আমরা আর্টারিটা একটু ফুলাই, মানে ইনফ্লেট করি, এবং আলটিমেটলি আমরা ওইখানে স্ট্যান্ড ডিপ্লয়মেন্ট করি, আমরা একটা স্ট্যান্ড লাগিয়ে দিই। দেখেন এখানে এটা হলো আপনার প্রথমে আমরা করলাম, এটা একটা স্ট্যান্ড ঢুকালাম প্রথম, দেখেন এটা একটা এটা একটা স্ট্যান্ড। দেখেন এখানে কিন্তু এই যে অ্যাথেরোস্ক্লেরোজ আছে, তখন কি করি আমরা, এখানে ব্লাড ভেসেল ধরুন 80% বা 90% চিকন হয়ে গেছে, আমরা স্ট্যান্ডটা প্রথম ঢুকাই এবং স্ট্যান্ডটা কিন্তু আমরা ডিপ বাইরে থেকে ফুলিয়ে দেই। ফুলানোর পর দেখেন ব্লাড ভেসেলের ক্যালিবারটা বড় হয়ে গেল, আমরা স্ট্যান্ডটা কিন্তু থাকবে সারা জীবনের জন্য, স্ট্যান্ডটা আমাদের হার্টের মধ্যে থাকবে, এগুলো মনে রাখতে হবে। এবং যে সমস্ত পেশেন্টের স্ট্যান্ড লাগানো ফিজিবল না, ধরুন অনেকগুলো পেশেন্টের এই যে ব্লক, মানে অনেকগুলো পেশেন্টের স্টেনোসিস, বিভিন্ন করোনারি আর্টারি এফেক্টেড অথবা 3টা করোনারি আর্টারি এফেক্টেড, এমন ডিজিজ যেখানে আসলে স্ট্যান্ড ফিজিবল না, সেখানে আলটিমেটলি আমাদের করোনারি আর্টারি বাইপাস গ্রাফ লাগাতে হয়। তখন আমরা ইন্টারনাল মেমোরি আর্টারি, আমাদের এখান থেকে একটা ইন্টারনাল মেমোরি আর্টারি ওটা ইউজ করতে পারি, রেডিয়াল আর্টারি ইউজ করতে পারি, অনেক সময় সেফানাস ভেইন, পায়ে অনেকে বাইপাস করা পায়ের মধ্যে দেখেন একটা সেফানাস ভেইনের গ্রাফট আছে, এই জিনিসগুলো আমরা আগে অনেক সময় মানে অফ বিট মানে পাম্প করতো না, হার্টকে বন্ধ করে বাইপাস করা হতো, বাট নাও ইট ইজ হার্টকে চালু রেখেও আমাদের বাইপাস করা যায়। সুতরাং করোনারি আর্টারি বাইপাস গ্রাফট এখানে দেখাচ্ছি। আলটিমেটলি দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড। এবং আমরা কিন্তু এই যে আমরা একটা যদি ক্রনিক স্টেবল এনজাইনার পেশেন্ট আসি, আমরা কিভাবে একটা প্রেসক্রিপশন লিখবো, দিস ইজ আমাদের একটা ইম্পর্টেন্ট। আমরা বলেছি কিভাবে আমরা দেখব, ইভালুয়েশন করব, কিভাবে আমরা ইনভেস্টিগেশন করব, এবং মেডিকেল থেরাপির ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করি অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল দুইটা ড্রাগ দেই, এবং আমরা একটু আগে বলেছি কেন রাতে দেই 001। আফটার মিল নাইট্রোগ্লিসারিন 2.6 মিলিগ্রাম, আমরা বলি একটু আগে অলরেডি আপনাদেরকে বলা হয়েছে যে সকালে এবং দুপুরে দিব, রাতে একটা নাইট্রেট ফ্রি পিরিয়ড রাখবো। আমরা একটা অ্যাটোরোভাস্টিডিন দেই 10 মিলিগ্রাম, সময় অ্যাটোরোভাস্টিডিন, অনেক সময় রোসুভাস্টিডিন ইউজ করতে পারি, বা রোসুভাস্টিডিনের ইফেক্ট অ্যাটোরোভাস্টিডিনের চেয়ে আরো বেশি ভালো, সুতরাং আমরা একটা স্ট্যাটিন ইউজ করি। তারপর আমরা মেট্রোপ্রোলল, যেটা আমরা বললাম যদি পেশেন্টের ব্লাড প্রেশার নরমাল থাকে বা হালকা বাড়া থাকে আমরা মেট্রোপ্রোলল ইউজ করতে পারি। পেশেন্টের অনেক সময় ট্রাইমেটাজিন, একটু আগে বলি নাই, অর্থাৎ আমরা অনেক সময় ট্রাইমেটাজিন ইউজ করতে পারি, মেটাকার্ড, এমআর,
ট্রাইমেটামার নামে পাওয়া যায় 35 মিলিগ্রাম। যে অনেক সময় এই ড্রাগগুলো কি করে, পেশেন্টের অক্সিজেন কম ইউজ করে মায়োকার্ডিয়ামের খাবার তৈরি করে। সুতরাং আমরা এটা ইউজ করতে পারি। একটা ওমিপ্রাজল দেই, কেন অনেক সময় আমরা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল দেই, তো এগুলো একটু আপনার গ্যাস্ট্রিক আপসেট করে। এবং নাইট্রোগ্লিসারিন স্প্রে একটা দিই, পেশেন্টকে বলি যে আপনার পকেটে রাখবেন, আপনি হাঁটতে গেলে বা ভারী কাজ করতে গেলে, যখন আপনার বুকে ব্যথা হয় বা খারাপ লাগে, আপনি জিহ্বার নিচে 2 চাপ নেবেন। এটা আসলে ফিক্সড না যে দিনে কয়বার নেওয়া যাবে, অনেক সময় বেশি লাগলে বেশিও নেওয়া যাবে, বা 2 চাপ নেবে। অনেকে পেশেন্টের নাইট্রোগ্লিসারিন দিলে নাইট্রোগ্লিসারিন একটা সাইড ইফেক্ট আছে, অনেক সময় হেডেক হতে পারে। এই সমস্ত পেশেন্টকে আমরা কাউন্সিলিং করে দেব, অথবা ওই পেশেন্টকে আমরা অনেক সময় লং অ্যাক্টিং নাইট্রেট দিয়ে দিই, যেন আমরা নাইটের জন্য ইয়াটা একটু অ্যাভয়েড করার জন্য হেডেকটা। সুতরাং আমরা ক্রনিক স্টেবল এনজাইনা নিয়ে যে আমরা আলোচনাগুলি করেছি, আমি আশা করব আপনারা ক্রনিক স্টেবল এনজাইনাটা লেকচারটা যদি রেকর্ডেড থাকে বারবার দেখবেন, এবং আপনারা নিজেদের প্র্যাকটিসে ক্রনিক স্টেবল এনজাইনাটাকে খুব সুন্দর করে যেন পেশেন্টকে ইসকেমিক হার্ট ডিজিজ, আমরা আপনাদেরকে অনুরোধ করব ইসকেমিক হার্ট ডিজিজ ডায়াগনোসিস করে তারপর ওষুধ দিবেন। শুধুমাত্র ওষুধ দেওয়ার জন্য ওষুধ দিয়ে আমরা শুধুমাত্র পেশেন্টকে অতগুলো ওষুধের বার্ডেন দিব না, কারণ পেশেন্ট শুধুমাত্র পেশেন্ট না, পেশেন্ট আমাদের বাবা হতে পারে, পেশেন্ট আমাদের মা হতে পারে, পেশেন্ট আমাদের ক্লোজ রিলেটিভ হতে পারে। সুতরাং আমরা একটা সবাই আশা করব আজকের আলোচনার আলোকে আমরা একটা ইসকেমিক হার্ট ডিজিজের সুন্দর একটা প্রেসক্রিপশন করতে পারবো, এবং তাদেরকে ডিরেকশন দিতে পারবো তারা কি অনলি মেডিকেল থেরাপিতে থাকবে নাকি তারা ইন্টারভেনশনে যাবে। আমি এবং আলটিমেটলি আমরা যদি ক্রনিক স্টেবল এনজাইনার ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারি, আলটিমেটলি উই ক্যান বি এবল টু prevent the development of acute coronary syndrome. That means prevent the development of acute MI, prevent the development of unstable angina. সুতরাং সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে থাকার জন্য। কোশ্চেনটা হলো, স্ট্যাটিন কি মর্নিং এ ইউজ করা ভালো নাকি নাইটে ইউজ করা ভালো? স্ট্যাটিন কি মর্নিং এ নাকি নাইটে? অনেক সময় দেখা যায় যে রাতে আরো অনেক ড্রাগ খেতে হয় অনেকের। স্ট্যাটিনটা আসলে খুব বেশি এমন না যে আসলে কখন ইউজ করা যাবে। স্ট্যাটিনটা সাধারণত আমরা বেসিক্যালি রাতেই দেই স্ট্যাটিনটা। এটা আসলে মর্নিং অথবা নাইটের ক্ষেত্রে খুব ভালো করে মানে কোথাও কোনো সরাসরি ডেফিনিট কোনো ইয়ে নাই যে আপনি স্ট্যাটিন কখন খেতে পারবেন। ইফ আপনি যদি চান স্ট্যাটিন রাতে সকালেও খেতে পারবেন, নো প্রবলেম, বাট আপনি স্ট্যাটিন এক সময় খেলেই হবে, বাট এটা মর্নিং বা রাতের সাথে খুব বেশি একটা সম্পর্ক নাই। সাধারণত আমরা রাতে দিই স্ট্যাটিনটা, বাট আপনি মর্নিংও দিতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন চান। আর কোনো কোশ্চেন আছে? অ্যাসপিরিন কি খাবার আগে পরে খেলে কোনো প্রবলেম আছে কি? ক্লোপিডোগ্রেল কি খাবার পর খাবে? সাধারণত যেহেতু অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল এই দুইটা ড্রাগই কিন্তু আপনার আমি একটু আগে বলেছি যে জিআই আপসেট করে। সুতরাং যেহেতু জিআই আপসেট করে, আমরা সাধারণত একটু এটা ফুল স্টোমাকে দেই, এমটি স্টোমাকে দেই না। এর জন্য যেহেতু ফুল স্টোমাকে, সুতরাং খাওয়া অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল দুইটা জিনিসই আপনার ভরা পেটে খেতে হবে টু অ্যাভয়েড দ্য জিআই আপসেট। অ্যাসপিরিনের সাথে পিপিআই ইউজ করলে কতদিন কন্টিনিউ করা যাবে? ইউ ক্যান অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল দিলে যে পিপিআই দিতে হবে, দিস ইজ নট নেসেসারি। যেই সমস্ত পেশেন্টের কোনো জিআই আপসেট হয় না, আপনি কেন একটা বার্ডেন দিবেন, ড্রাগের দিবেন? আমরা সবাই কি করি, আমি ইনফ্যাক্ট আমিও, দেখা যায় কি ওষুধের দোকানদাররা তো আমাদের চেয়ে আরো বেশি জানু। দেখা যায় অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল দিলাম, এই যে দেই নাই, কি আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ দেয়নি, দেখা যাবে যে বলে যে আপনাকে ডাক্তার একটা গ্যাস্ট্রিক ওষুধ দেয় নাই। কিন্তু মনে রাখতে হবে, গ্যাস্ট্রিকের ওষুধ যে আপনাকে পিপিআই দিয়ে দিতে হবে, দিস ইজ নট নেসেসারি। আপনি পিপিআই যদি পেশেন্ট বলে, না আমার অনেক পেশেন্ট আছে, দে আর গেটিং অ্যাসপিরিন এন্ড ক্লোপিডোগ্রেল বাট দে আর নট টেকিং দ্য পিপিআই, বাট দে আর গুড, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং এটা যে আপনাকে দিতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হ্যাঁ, তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা আজকে শেষ করি না, এবং আমি শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।